আমি ছেলেটার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছি। তার কিছুদিন পরে ছেলেটা আমাকে প্রপোজ করলো। ছেলেটা বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি পারবে আমার হাতে হাত রেখে অনেক দূর পাড়ি দিতে? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, বৃষ্টিতে দুজনের হাত ধরে হাঁটতে পারবে আমার সাথে। তখন আম্মু বলেছিল আমাকে ভাবতে দাও। যদিও আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম, তবুও বললাম না, তবে বললাম কালকে বলবো। তারপর তোর আব্বু বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তারপর আমি বললাম আচ্ছা। তোর বাবার ব্যাপারে কিছু বলে নেই। তোর বাবার বাবা মানে তোর দাদা দাদি কেউ বেঁচে ছিল না, তবে তোর বাবা তোর দাদার একমাত্র সন্তান ছিল, তাই সকল সম্পত্তি তোর বাবার নামে হয়ে যায়। সে ছিল আমার থেকে 2 বছরের বড়, মানে সে অনার্স প্রথম বর্ষে পড়তো। কিন্তু তোর নানা ছিল এখানের জমিদার, তার তোর বাবার সম্পত্তির তুলনায় অনেক বেশি। তো আপনারা এখন ভাবছেন তাহলে আরাফাত কিভাবে আমার ফুফাতো ভাই হয়? তারা আমার এক আত্মীয়, ছোট থেকেই ফুফা ফুফু বলে অভ্যাস হয়ে গেছে, তাই ফুফাতো ভাই ডাকি। আম্মু আবার বলতে শুরু করলেন, পরের দিন যখন কলেজে গেলাম তখন তোর বাবা আমার কাছে এসে জানতে চাইলো আমার মতামত কি। আমিও হ্যাঁ বলে দিলাম। এভাবে চলতে থাকে আমাদের দিনকাল। আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক দূরে, কলেজটাও অনেক দূরে, যে কারণে বাবা মানে তোর নানা কিছু জানতে পারেনি। কেটে যায় 3টা বছর। এর মাঝে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়। এর মাঝে একটা ঘটনা ঘটলো। আমার বাবা মানে তোর নানা আমার জন্য পাত্র দেখতে থাকেন। তখন আমি বললাম, বাবা আমি বিয়ে করব না। তোর নানা বললেন, কেন বিয়ে করবি না? আমার একটা ভালো ছেলেকে পছন্দ হয়েছে, আর আমি চাই ওর সাথেই তুই বিবাহ কর। ওর কাছে তুই সুখে থাকবি মা, ছেলেটা ভালো চাকরি করে। অন্য জায়গায় কোনো জমিদারি না থাকলেও তখন আমাদের এখানে ছিল। তোর নানা বলল, আমি কোনো দ্বিতীয় কথা শুনবো না, আমার কথাই শেষ কথা। আমি আর ওখানে কিছু বলতে পারলাম না। আমরাও 2 ভাই বোন, মানে আমার আরেকজন বড় ভাই ছিল, মানে তোর মামা। সে আমাকে খুব ভালোবাসতো। আমি তার কাছে গিয়ে আমার বাবার কথা বললাম। আমি তোর মামাকে গিয়ে বললাম, ভাই তুই আমাকে একটা সাহায্য কর। তারপর আমি সবকিছু বললাম, আর বললাম আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, না হলে মরে যাব। তোর মামা বলল, আচ্ছা আমি বাবাকে বুঝিয়ে বলবো। তোর মামা আমার আর তোর বাবার কথা বলে, কিন্তু তিনি আরো ক্ষেপে যান, আর 1 সপ্তাহের মধ্যে আমার বিবাহ দিতে চান। পরের দিনে আমি তোর বাবাকে সব বলি আর প্ল্যান করি আমরা পালিয়ে অন্য জায়গায় চলে যাব। পরের দিন রাতে আমি আর তোর বাবা পালিয়ে চলে আসি চট্টগ্রামে। এখানে তোর বাবা একটা চাকরি নেয়, আর দিনকাল ভালো মতোই কাটতে থাকে। এর 1 বছর পরে জন্ম হয় তোর ভাইয়ের বা রাজের। রাজ তোর থেকে 6 বছরের বড়। দেখতে দেখতে চলে যায় আরো অনেক বছর। তখন তোর ভাইয়ের বয়স 10 বছর মাত্র। কিছুটা বুঝতে শিখেছে। এর মধ্যে একদিন তোর বাবা অফিসে কাজে আসলেন ঢাকাতে। সাথে আমি এবং রাজও আসলাম। এখানে আসার পর অফিসের কাজ শেষে 2-3 দিন ঘুরলাম। পরের দিন চলে আসবো, তাই আজকে মার্কেটে বের হলাম। মার্কেট শেষ করতে করতে রাত হয়ে গেল। তখন ফিরতেছিলাম আমরা গাড়িতে পিছনে সিটে, আর তোর বাবা ড্রাইভিং করতেছিল। রাত 12টা এপাশ ওপাশ হবে, রাস্তা অনেকটা ফাঁকা। তখন তোর বাবা খেয়াল করলো যে গাড়ির সামনে ছোট একটা বাচ্চা এসে পড়েছে, আর তখনই তোর বাবা হাত ব্রেক প্রেস করে। গাড়ি থেকে নেমে দেখি তুই। আশেপাশে কাউকে দেখা যায় না। অনেকক্ষণ ওয়েট করেও কাউকে পাওয়া যায়নি, যে কারণে তোর বাবা তোকে নিয়ে নেয়। যদি তোর আসল বাবা মাকে খুঁজে না পায় তাহলে তুই আমাদের সন্তান হয়েই থাকবি। তারপর সেখান থেকেই তুই আমাদের ছোট ছেলে আবির। যেহেতু আমাদের বাসা ছিল চট্টগ্রামে আর কক্সবাজার থেকে একেবারে কাছাকাছি, তাই তোকে আর তোর বড় ভাইকে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া হতো সমুদ্র সৈকতে। যখন তোর বয়স 7 হয়, তখন তোর ভাইয়ের বয়স 13 প্রায়। তোরা দুজন সমুদ্র পাড়ে চলে যেতি, না করলেও শুনতি না। 1 বছর পর তোর বয়স যখন 8 বছর হয়, তখন তোর বাবা একদিন ঘুরতে যায় ঢাকা, তবে গিয়েছিল একটা কাজে। তখন তোর মামার সাথে তোর বাবার দেখা হয়। তোর বাবা বলল, কেমন আছেন? তোর মামা বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? তোর বাবা বলল, ভালোই। তারপর তোর নানার কথা জিজ্ঞেস করলো, বলল কেমন আছেন? তোর মামা বলল, ভালো না, তিনি শুধু আপনাদের কথা বলেন, এখন প্রায় মৃত্যুশয্যায়, মৃত্যুর আগে আপনাদের দেখতে চান। এরপর তোর বাবা বলল, আচ্ছা আমরা 2 দিন পরেই যাব তাহলে তাকে দেখতে। তোর মামা বলল, আচ্ছা। এরপর তোর নানা আমাদের মেনে নেয়। 2 দিন পরে আমরা আমাদের আগের বাড়িতে যাই। গিয়ে দেখি বাড়িটা অনেকটা আগের মতোই আছে, তবে গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি আর তোর বাবা বললেন, কেমন আছেন বাবা? বাবা কিছু বললেন না। তারপর আমাকে ধরে কেঁদে দিলেন, আর বললেন, আমার সাথে এতটা রাগ করে থাকতে পারলি মা? আমি কিছু না বলে চুপচাপ সেভাবে দাঁড়িয়ে রইলাম। তোর নানা আবার বললেন, আমি তোকে কিছুদিন পরেই মেনে নিয়েছিলাম। তারপর তিনি আবার বললেন, তা এরা দুজনকে? আমি বললাম, এরা দুজন তোমার নাতি। এ হলো রাজ আর অন্যজন আবির। তবে তুই যে আমাদের আসল সন্তান না এটা বলিনি, যে কারণে এখন পর্যন্ত কেউ জানতো না। তারপর তোর নানু আমাদের বুকে নেন, আর এরপরে কিছুদিন চিকিৎসার পরেই তোর নানু ভালো হয়ে যায়। এভাবেই চলছিল আমাদের দিনকাল, বেশ সুখ হয়েছিল। তবে এর মাঝে একটা ঝড় চলে যায়। এরপর যখন তোর বয়স 15 আর তোর বড় ভাইয়ের বয়স 21, তখন আমরা আর তোর নানা যাই একটা উকিলের কাছে। কেননা তোর নানা তোর বাবা আর মামাকে সকল সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন, তবে তোর মামার কোনো সন্তান ছিল না। যখন ওনারা গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন, তখন একটা বড় টাকের ধাক্কা খেয়ে ওনারা 3 জনই মারা যান। ইনাদের সুখে আমরা ঠিক মতো কিছু করতেও পারতাম না। তখন সংসার সামলায় তোর বড় ভাই। এভাবে চলতে থাকে দিনকাল। এরপরে অপবাদে তুই বাড়ি থেকে এসে পড়েছিস, আর কিছু বলা লাগবে না, তারপরে তুই সব জানিস। এবার বর্তমানে ফিরা যাক। তখন খেয়াল করলাম সবার চোখে পানি। এরপরে মা আর ভাবি অনেক থাকতে বললেন, কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য। যেদিন সবকিছু ঠিক হবে সেদিন আমি আসবো। এরপরে আমি আর বাবা সেখান থেকে চলে আসলাম। যদিও আসতে মন চাইছিল না, তবুও আসতে হলো। পরের দিন অফিসে চলে গেলাম।
জয় বলল, কিরে আন্টি কেমন আছে? আমি বললাম ভালো, শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিল। জয় বলল, ও আচ্ছা। সেদিনের মতো কাজ করে এসে বাসায় শুয়ে পড়লাম। রাতে বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে আসলেন। খাওয়ার সময় বললেন, 2 দিন পর তোকে ইউকে যেতে হবে একটা কাজের জন্য, ওখানে একটা ডিল করতে হবে। আমাদের যে একটা ব্রাঞ্চ আছে ওখানে, যাদের কাজ ভালো হবে তাদের কাজটা দিব। আমি বললাম আচ্ছা, তবে আমি গেলে জয়কে সাথে নিয়ে যাব। বাবা বলল ঠিক আছে। পরের দিন আমি জয়কে বললাম, তোকে আমার সাথে ইউকে যেতে হবে। জয় বলল, কেন? আমি বললাম, একটা কাজে যেতে হবে আমাদের কোম্পানির, আর গেলে তুইও তোর বিয়ের জন্য মার্কেট করতে পারবি। জয় বলল, আচ্ছা যাব। কবে যাবি তাই বল। আমি বললাম, আগামী পরশুদিন। জয় বলল, আচ্ছা, তুই আমাকে যখন বলবি তখনই। আমি বললাম আচ্ছা। কেটে গেল আরো 2 দিন। আজকে আমি আর জয় ইউকে এয়ারপোর্টে নামলাম। বাবা আগে থেকে একজনকে ঠিক করে রেখেছিলেন যে আমাদের এই কদিন সবকিছু দেখিয়ে দিবে। এয়ারপোর্টে নেমে ওই ব্যক্তির সাথে পরিচয় হয়ে নিলাম। ওই ব্যক্তিটির নাম ছিল এলড্রিন। এলড্রিন বলল, হ্যালো, আমি এলড্রিন। আমি বললাম, আমি আব্দুল্লাহ। জয় বলল, আমি জয়। তারপর আমরা চলে গেলাম আমাদের বুক করা হোটেলে। আমাদের সাথে এলড্রিনও গেল। আর বাবা আমাদের সমবয়সী একজনকে ঠিক করেছে। এলড্রিন আমাদের সমবয়সী। একদিন পরে কাজে যেতে হবে, তাই আমি এবং জয় এক রুমে থাকলাম আর এলড্রিন অন্য রুমে। যেহেতু ও আমাদের সমবয়সী তাই আপন করে নিতে কোনো সমস্যা হয়নি। এদিকে আমিও জয় প্ল্যান করতে লাগলাম একটা সারপ্রাইজের। জয় বলল, আচ্ছা তুই কি করতে চাচ্ছিস? আমি বললাম, আচ্ছা একটু গরিব সেজে গেলে কি হবে? জয় বলল, মজাই হবে। বললাম, আচ্ছা এখন ঘুমাই যা, কালকে এমন ড্রেস শপিং করতে যাব। জয় বলল, আচ্ছা শুভরাত্রি। পরের দিন সকালে ফ্রেশ হয়ে আমরা 3জন সকালের নাস্তা করে নিলাম। এদিকে জয় আমার সাথে এসে পড়ায় তাদের কোম্পানি সামলাচ্ছেন তার বাবা। সে তার বাবা মার একমাত্র সন্তান, তাই জয় না থাকলে তার বাবা অফিসে যান। অপরদিকে আমার বাবা আমাদের কোম্পানিতে কাজ করছেন, কেননা আমি এখনো জয়েন করিনি। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। আমি বললাম, আচ্ছা এখানে কম দামি কাপড় কোথায় পাওয়া যাবে? এলড্রিন বলল, কেন, এইগুলো কেন? তারপর আমি আমাদের প্ল্যান বললাম। ও আমাদের প্ল্যান শুনে হাসতে লাগলো আর আমাদের একটা শপে নিয়ে গেল। আমরা 3জনেই পরিমিত শপিং করলাম। এদিকে কালকে কি হবে তা ভেবে আমার যেন কেমন হাসি পাচ্ছে। তারপর আমরা হোটেলে ব্যাক করলাম। পরের দিন সিম্পল ড্রেস আপ নিয়ে চললাম অফিসের দিকে। আমার সাথে জয় এবং এলড্রিন আছে। 3জনের গায়ে সাধারণ ড্রেস পরা। ঠিক জায়গা মতো এসে যখন আমরা গেট দিয়ে ঢুকবো তখন দারোয়ান বলল, আপনারা এখানে কেন আসছেন? এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না। এর মধ্যে ম্যানেজার এসে বলল, স্যার ভিতরে আসুন। ম্যানেজারকে স্যার বলতে দেখে দারোয়ান বেশ অবাক হলো আর সরি বলল। আমি আমার প্ল্যানের কথা আগেই বাবাকে বলেছিলাম আর বাবা ম্যানেজারকে বলেন উনি যেন আর কাউকে না বলে, এটাও বাবা বলে দেন। আমি বললাম, আচ্ছা আপনি ভিতরে যান। ম্যানেজার বলল, আচ্ছা। আমরা 3জন ভিতরে প্রবেশ করলাম। তখন দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, কেননা সবার ভালো ড্রেসের মাঝে আমাদের খারাপ ড্রেস। আমরা গিয়ে একটা জায়গায় বসে পড়লাম আর খেয়াল করলাম আমাদের সবাই কিছুটা এড়িয়ে চলছে। তবে আমার হাসি পাচ্ছিল এই ভেবে যে যখন আমি স্টেজে উঠবো তখন তো সবাই ভূত দেখার মতো চমকে না যায়। অনেক মেয়েও ছিল সেখানে। অনুষ্ঠানের পরে আমরা 3জন চলে আসলাম। তারপর 2 দিন আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরলাম। আজকে ক্লান্ত থাকায় শপিং এ যাইনি, তাই কালকে শপিং এ যাব ঠিক করলাম। পরের দিন এলড্রিনের কাছ থেকে জানতে পারলাম কভেন্ট গার্ডেন নামে যে শপিং মলটা আছে ওখানে ভালো ভালো সবকিছু পাওয়া যাবে। তাই আমরা রেডি হয়ে রওনা হলাম মার্কেটের উদ্দেশ্যে। আমি অল্প কিছু কেনাকাটা করলাম, বাবা মার জন্য কিছু কিনে নিলাম আর এলড্রিনও কিছু কিনলো। অপরদিকে জয়ের জন্য অনেক কিছু কিনা লাগলো, বিয়ে বলে কথা, কিন্তু টাকা আমি দিলাম। বাবা আসার আগে আমাকে একটা কার্ড দিয়েছিলেন, সেই কার্ড থেকে পেমেন্ট করলাম। সকালে শপিং এ গিয়েছিলাম আর শপিং মলের মাঝে লাঞ্চটা মার্কেটের মধ্যে একটা রেস্টুরেন্টেই করলাম। এদিকে শপিং করে বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে নিলাম। পরের দিন আমরা চলে আসবো তাই এলড্রিনকে বিদায় দিয়ে দিলাম। আর প্লেন এসে বাংলাদেশে ল্যান্ড করলো রাত 11টায়। আমি আর জয় আমাদের জিনিসপত্র নিয়ে গাড়িতে বসলাম। ড্রাইভার আমাদের নিতে এসেছিল। জয় গেল তাদের বাড়িতে আর আমি আমাদের বাড়ি চলে আসলাম। আমি বাসায় গিয়ে দেখলাম মা বাবা বসে আছেন আর আমার ছোট বোন আগেই ঘুমিয়ে গেছে, তাই ওনাদের জন্য আনা জিনিসপত্র আমি দিয়ে দিলাম। পরের দিন সকালে ছোট বোন বলল, ভাইয়া আমার জন্য চকলেট কই? আমি মজা করে বললাম, আনি নাই। মাহি বলল, যাও তোমার সাথে কথা নাই। আমি বললাম, ওরে আমার মিষ্টি বোনটা রাগ করেছে। মাহি বলল, তোমার সাথে কথা বলবো না। তখন আমি ওর জন্য আনা চকলেট আর ড্রেস ওকে দিলাম। তখনই পাগলিটা আমার গলা জড়িয়ে ধরলো। মাহি বলল, আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এভাবে ভালো মতোই দিন কাটতেছিল। কিছুদিন স্কিপ করা যাক। আজ জয়ের বিয়ে, আমাকে যেতে হবে ওর সাথে। জয়দের বাড়িতে ভালো মতো সাজানো হয়েছে, বড় লোক বলে কথা। বাসার সামনে অনুষ্ঠানের জন্য স্টেজ সাজানো হয়েছে। নীলাকে ইনভাইট করেছিল কিন্তু ও হানিমুনে গেছে তাই আসতে পারেনি। আমি আর জয় ওর বিএমডব্লিউতে আর পিছনে অন্যগুলোতে জয়ের কিছু ফ্রেন্ড আর আত্মীয় স্বজন। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা মারিয়াদের বাসায় আসলাম। ওদের বাড়ি ভালো মতো সাজানো। জয় সহ আমরা গাড়ি থেকে নামলাম। বরপক্ষের জন্য গেট ধরা হলো। আমি আর জয় সামনে। কনেপক্ষের কয়েকজন বলল গেট ছাড়তে হলে 10,000 টাকা লাগবে, না হলে গেট ছাড়বো না। আমরা 15,000 টাকা দিয়ে দিলাম। তারা তো অনেক খুশি আর গেটটা ছেড়ে দিল। আমরা গিয়ে সঠিক জায়গায় বসে পড়লাম। এর মধ্যে অনেকে আসলো বরকে দেখতে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম কয়েকজন মেয়ে
আসতেছে, ওদের মধ্যে একজনকে দেখে আমি অবাকের চরম পর্যায়ে। সে আর কেউ নয়, সে জান্নাত। তখন আমি ভাবতে থাকলাম, জান্নাত যদি আসে তাহলে কি তার বাবা মা আছে কিনা। জান্নাত আমার মামাতো বোন, তবে আপন না। জান্নাতের আব্বু আমার মায়ের চাচাতো ভাই। আর জান্নাত সহ মারিয়ার বান্ধবীরা যখন আমাদের এখানে আসলো, তখন জান্নাত আমাকে দেখে অবাক হয়ে কিছু বলেনি। আপনারা তো বলবেন জান্নাত এখানে কিভাবে আসলো। আসলে জান্নাত মারিয়ার খালাতো বোন। জান্নাত একা এসেছে, কিন্তু তার বাবা মা আসেনি। এজন্য আমি বলেছিলাম মারিয়াকে আগে কোথাও দেখেছি। আরো একটি কথা হলো, জান্নাত 1 সপ্তাহ আগে ও মারিয়ার বান্ধবীরা একদিন আগে এসেছে, তাই ওদের সাথে পরিচিত হয়ে গিয়েছে। এখন গল্পে ফিরি। জয় তার জায়গায় বসে আছে, আর সাথে আমিও তার বন্ধুরা। ওরা এসে আমাদের সাথে গল্প শুরু করলো। একে একে পরিচিত হলাম। তবে জান্নাতকে দেখলাম অনেকটা চুপ করে আছে, আবার আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। আর কনে পক্ষ থেকে মারিয়ার সাথে তার 2-3 জন বান্ধবী ও জান্নাত এসেছে জয়দের বাসায়। বাসায় আসার পরে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমি বললাম, জয় আমি বাসায় চলে যাব। জয় বলল, কেন? তারপর আমি একপাশে গিয়ে জান্নাতের কথা বললাম। আগে থেকে সব জানতো, তাই কিছু বলার প্রয়োজন বোধ মনে করিনি। আমি যখন চলে আসবো তখন জান্নাত আমাকে ডাক দিছিল, কিন্তু আমি না শোনার ভান ধরে ওখান থেকে চলে আসি। বিয়ের 1 মাস পর জয় মারিয়াকে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আজকে জয় আর মারিয়া ঘুরতে গেছে জান্নাতদের বাসায়। জয় আগে থেকে সব জানতো, কিন্তু কিছু বলেনি। একান্ত একটা নিরিবিলি জায়গা, যেখানে মারিয়া আর জান্নাত। জান্নাত বলল, মারিয়া এই চিঠিটা রাখ, আজ থেকে 1 সপ্তাহ পরে এটা তুই আবিরকে দিবি। এটা আগে দিবি না, কথা দে তুই এটা খুলেও দেখবি না। মারিয়া বলল, আচ্ছা ঠিক আছে। জান্নাত বলল, তবে কি? মারিয়া বলল, তুই কি আবিরের প্রেমে পড়ে গিয়েছিস নাকি? জান্নাত হাসি মুখে বলল, পড়েছি, যাতে মারিয়া কিছু বুঝতে না পারে। মারিয়া বলল, আচ্ছা। 2 দিন পরে মারিয়ারা চলে আসলো। মারিয়া যদি ভুলে যায়, তাই মারিয়া আবিরকে বলল, এই চিঠিটা নেও, কালকে আবিরকে দিও। জান্নাত দিয়েছে, তবে খুলে দেখো না, মনে করে দিয়ে দিও। জয় কিছুটা বুঝতে পারলেও হ্যাঁ বলে চিঠিটা নিয়ে নিল। পরের দিন ভুলে জয় চিঠিটা বাসায় রেখে চলে যায় অফিসে। আমি যখন অফিসে যাই তখন জয় বলল, কিরে কি খবর? আমি বললাম, এই তো ভালোই। জয়ের চিঠির কথা মনে পড়ে গেল। পকেটে হাত দিয়ে দেখে চিঠিটা বাসায় রেখে এসেছে। তাই কথা না বাড়িয়ে যে যার কাজের দিকে পা বাড়ালো। একদিন পর আজকে জয় আমাকে চিঠিটা দেয়। তারপর বলল, এখন পড়া লাগবে না, বাসায় গিয়ে পড়িস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সেদিন বাসায় এসে আমি চিঠিটা পড়লাম, তখন নিজের কাছে মনে হচ্ছে আমি এতদিন ভুলছিলাম। চিঠিটা পড়ে আমার বুঝতে বাকি রইল না, আমাকে বাড়ি থেকে বের করতে ভাইয়ার একটা প্ল্যান ছিল এটা। অপরদিকে জান্নাতের প্রতি আমার যতটা ঘৃণা ছিল, তা এখন নিজের প্রতি ভুল বোঝা কাজ করছে। এর মাঝে আজকে নাইমের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আজকে আমি জয়দের কোম্পানিতে আমার স্থানে নাইমকে বসিয়ে দিব। যেই ভাবা সেই কাজ, যে কারণে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান পরিচালনা করছে 2 জন, একজন মেয়ে, অন্যজন ছেলে। তারপর মেয়েটা বলল, আপনারা জানেন এই কোম্পানিতে একজন নতুন ম্যানেজার নিয়োগ করা হবে, আর আগের ম্যানেজার চাকরি ছেড়ে দিবেন। ছেলেটা বলল, এই কারণে প্রধান অতিথি মানে জয় অনুষ্ঠান আয়োজন করেছেন। মেয়েটা বলল, আমি আমাদের প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর জয় মঞ্চে যায় আর সকলে হাতে করতালি দেয়। জয় বলল, আপনারা জানেন আবির বা আব্দুল্লাহ এখান থেকে চাকরি ছেড়ে দেবে। এর পিছনে অবশ্য একটা কারণ বিদ্যমান, কেননা সে এখানে চাকরি ছেড়ে তার নিজের প্রতিষ্ঠানে সিও হবে, আর আপনাদের মাঝে আসবে একজন নতুন ম্যানেজার। আমি নাইম বা আপনাদের নতুন ম্যানেজারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, সে আপনাদের থেকে ছোট হলেও তাকে আমরা ঠিকভাবেই সিলেক্ট করেছি। এতে আপনাদের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এরপর নাইম মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখানে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আর হ্যাঁ, আমি আপনাদের সবার থেকে বয়সে ছোট, তবুও আমাকে এখানে নেওয়া হয়েছে। আশা করি আপনারা আমাকে কাজে সাহায্য করবেন। আমি আমার সর্বত্র দিয়ে কোম্পানির সুনাম আগলে রাখার চেষ্টা করব। আপনারাও আপনাদের দায়িত্বে পিছু পা হাঁটবেন না। এই বলে নাইম তার বক্তব্য শেষ করলো। এবার উপস্থাপক ছেলেটা বলল, এবার আপনাদের মাঝে বিদায়ী বক্তব্য দিবেন আমাদের ম্যানেজার বা আবির।